বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি গত পর্বে যেটা পড়িয়েছিলাম গত ক্লাসে সেটা আজকেও পড়াবো। গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? টপিক কি ছিল? অর্থায়ন। অর্থায়ন তো না, অর্থায়নের কার্যাবলী। জি স্যার। আমি অর্থায়নের কার্যাবলী শুরু করেছিলাম, অর্থায়নের কার্যাবলী বা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আচ্ছা, অর্থায়নের কার্যাবলী কয়টা ছিল বলো তো? স্যার অর্থায়নের কার্যগুলি ছিল স্যার চারটি। কি কি ছিল? চারটা। তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, মুনাফা বন্টন। গুড। তোমরা একটু খেয়াল করো যে অর্থায়নের কার্যাবলী ছিল চারটি: তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা সম্পদ এবং তহবিলের বন্টন বা মুনাফা বন্টন। মুনাফা বন্টন। এবার সবাই সামনে একটু খাতা রাখো, হ্যাঁ, খাতা কলম কিছু লিখে রাখতে পারে, এগুলো লিখে রাখবা। তো আমি গত ক্লাসে আলোচনা করতে এসে মূলধন বাজেটিং পর্যন্ত এসেছিলাম, তারপরেই আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গিয়েছিল। আজকে আমি আবার মূলধন বাজেটিং থেকে শুরু করব। তার আগে আমি একটু তহবিল সংগ্রহ নিয়ে একটু বলি, অথবা তারও আগে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে অর্থায়নের কার্যাবলী বা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী কি। গত ক্লাসে যারা ছিল না তারা একটু খেয়াল করো যে অর্থায়নের কার্যাবলী বলতে গেলে মূলত আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীকে বোঝানো হচ্ছে। একজন আর্থিক ব্যবস্থাপক যে কাজগুলো করেন এগুলো হচ্ছে অর্থায়নের কার্যাবলী। সেক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের জন্য টাকা সংগ্রহ করেন, সেই টাকাগুলো উপযুক্ত খাতে বিনিয়োগ করার চেষ্টা করেন এবং বিনিয়োগ থেকে অর্জিত মুনাফাগুলো শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশ হিসেবে বন্টন করেন এবং কিছু টাকা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন। আমরা যদি অল্প কথায় বলতে চাই তাহলে এভাবে বললেই হলো। বুঝতে পারছো? তো এই কাজগুলো মূলত যেটা ছিল যে তহবিল সংগ্রহ, নাম্বার ওয়ান, যে তহবিল সংগ্রহ ছিল যে প্রতিষ্ঠানে টাকার সংগ্রহ, প্রতিষ্ঠানের জন্য টাকা সংগ্রহ। সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করতে পারে। তো প্রতিষ্ঠানের জন্য যে উৎসটা সবচেয়ে কম ব্যয়যুক্ত হবে এই ধরনের উৎস থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কাজ। এক্ষেত্রে আমি বলেছিলাম মূলধন কাঠামো, কাম্য মূলধন কাঠামো, তাই না? এগুলো কিন্তু লিখে দিয়েছিলাম, মূলধন কাঠামো কাকে বলে, কাম্য মূলধন কাঠামো কাকে বলে, তাই না? মূলধন কাঠামো কি ছিল? যে মালিকানা মূলধন এবং ঋণ মূলধনের ব্যবহারকে মূলধন কাঠামো বলা হয়। আর কাম্য মূলধন কাঠামো কি বলছিলাম মনে আছে কি? যে যেই মূলধন কাঠামোতে প্রতিষ্ঠানের খরচ সর্বনিম্ন এবং প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য সর্বোচ্চ হবে তাকেই কাম্য মূলধন কাঠামো। একটা প্রতিষ্ঠান চেষ্টা করে সবসময় কাম্য মূলধন কাঠামো গঠন করতে। তো তহবিল সংগ্রহের পরে আমরা যেটা সেটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। দেখো এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে, একটা ছবি মুদির দোকান, পাশে একটা ফ্রিজের ছবি, তাই না? আর একটা স্কোয়ার জি ফার্মার এবং পাশে একটা বড় মেশিন। এখানে দুই ধরনের প্রতিষ্ঠান দেখানো হয়েছে, একটা হচ্ছে এক মালিকানা প্রতিষ্ঠান আর একটা হচ্ছে যৌথ মূলধনী। এখানে যৌথ মূলধনী প্রতিষ্ঠানগুলো হচ্ছে বড় প্রতিষ্ঠান যাদের অনেক টাকা বিনিয়োগ করতে হয়, যে ধরনের প্রতিষ্ঠানগুলোতে লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হয়। আর একটা মুদির দোকানে এত বেশি টাকা বিনিয়োগ করতে হয় না, অল্প করলে হয়। কিন্তু দুইটি প্রতিষ্ঠানেরই কিছু দীর্ঘমেয়াদী কাজ করতে হয়। যেমন মুদির দোকান, সে যদি চিন্তা করে আমি একটা ফ্রিজ ক্রয় করব, তো এই ফ্রিজ ক্রয় হচ্ছে তার জন্য একটি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। আবার স্কোয়ার ফার্মার যদি চিন্তা করে আমি একটি মেশিন ক্রয় করব, সেটা তার জন্য একটি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। আমি বলেছিলাম যে একটা প্রতিষ্ঠান যখন দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই ক্ষেত্রে ওই সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বেই প্রকল্পটাকে মূল্যায়ন করতে হবে। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন করতে হবে, এই মূল্যায়নকে বলা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে বিনিয়োগ করার পূর্বে সেই বিনিয়োগটি লাভজনক হবে কিনা সেটা যাচাই করে তারপর বিনিয়োগ করতে হবে। এই যাচাই করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মূলধন বাজেটিং। এটি একটি আর্থিক ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ কাজ। দেখো মূলধন বাজেটিং সিদ্ধান্ত, মূলধন বাজেটিং তাহলে কি? মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকেই বোঝায়। এই লাইনটা কি পাইছো তোমরা? জি স্যার। এই যে লাইনটা আমি মার্ক করেছি এই লাইনটা একটু খাতায় লিখে ফেলো। মূলধন বাজেটিং কি একটু দ্রুত লিখো।
লেখা হয়েছে? জি স্যার। কি লিখেছ? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে মূলধন বাজেটিং বলে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে মূলধন বাজেটিং বলা হয়। সেক্ষেত্রে মূলধন বাজেটিং বিনিয়োগ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কেন করা হয়? কারণ হচ্ছে তুমি যদি প্রকল্পে বিনিয়োগ করার পূর্বে প্রকল্পের ভবিষ্যতে কি পরিমাণ টাকা এই প্রকল্প থেকে আয় হবে, কি পরিমাণ টাকা বিনিয়োগ হবে, এই প্রকল্পের আয়ুষ্কাল কত, এই সকল কিছু বিবেচনা না করে হুটহাট সিদ্ধান্ত গ্রহণ করে ফেলো, সেক্ষেত্রে প্রকল্পে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো মূলধন বাজেটিং এর মাধ্যম একটি প্রকল্পের জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন, সেই প্রকল্পটি কত বছর চলবে এবং ওই প্রকল্প হতে ভবিষ্যতে কি পরিমাণ টাকা আয় হবে, এই বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদি দেখা যায় প্রকল্পের বিনিয়োগ থেকে ভবিষ্যতের আয় বেশি হয়, তাহলে প্রকল্পের বিনিয়োগ গ্রহণ করা হয়। যদি আয় থেকে প্রারম্ভিক বিনিয়োগ বেশি হয়, তুমি যে পরিমাণ টাকা প্রথমে বিনিয়োগ করবে, এই বিনিয়োগকৃত টাকা আর ভবিষ্যতে যে পরিমাণ টাকা আয় হবে, সে আয় থেকে যদি প্রাথমিক বিনিয়োগ বেশি হয়, তাহলে এই ধরনের প্রকল্পে বিনিয়োগ করা হয় না। দেখো, তারপর আমি বলছি যে আর্থিক ব্যবস্থাপককে বিনিয়োগ প্রকল্পের জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন, প্রকল্পের কার্যকাল, ওই প্রকল্প হতে ভবিষ্যতের প্রত্যাশিত আয়, আয়ের অনিশ্চয়তা ইত্যাদি বিষয় বিবেচনা ও মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আয়ের অনিশ্চয়তা মানে হচ্ছে ঝুঁকি। হ্যাঁ, আমরা জানি না যে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের যে তারতম্য হয় তাকে ঝুঁকি বলা হয়। তুমি চিন্তা করছো যে তোমার প্রকল্প থেকে 10 কোটি টাকা আয় হবে, কিন্তু দেখা গেল বাস্তবে এই প্রকল্প থেকে আয় হলো 8 কোটি টাকা, তাহলে 2 কোটি টাকা তোমার কম আয় হলো, এটা হচ্ছে ঝুঁকি। তাহলে যখন তুমি প্রকল্পে কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করবে, সেক্ষেত্রে প্রকল্পের মূলধন, প্রকল্পের মেয়াদ এবং এই প্রকল্প থেকে ভবিষ্যতে কি পরিমাণ টাকা আয় হবে, এটার পাশাপাশি তুমি যে পরিমাণ টাকা আয় করবে বলে চিন্তা করছো সেটা আসলে হবে কিনা বা সেটার সাথে কতটুকু ঝুঁকি জড়িত, এটাও বিবেচনা করতে হবে। তো এই মূলধন বাজেটিং এর ক্ষেত্রে প্রকল্পগুলো মূল্যায়ন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে হয়, মানে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে বা মূলধন বাজেটিং এর প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। তোমরা যারা নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা থেকে আসছো, তোমরা কিন্তু 2টা কৌশল করেছো, একটা ছিল গড় মুনাফা আর একটা ছিল পেব্যাক সময়। তা আমরা এক্ষেত্রে এসে 4টা কৌশল দেখব। দেখো, লেখা আছে গড় আয়ের হার বা গড় মুনাফার হার, পরিশোধের সময় বা পেব্যাক সময়, নিট বর্তমান মূল্য, আন্ত আয় হার। তোমাদের স্ক্রিনে কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, 4টা মূলধন বাজেটিং এর কৌশল বা পদ্ধতি হচ্ছে 4টি। আরেকটি পদ্ধতি আছে, বা তোমাদের 4টি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। 1, গড় মুনাফার হার বা গড় আয়ের হার, একটু লিখে রাখো। 2, পেব্যাক সময় বা পরিশোধ কাল। 3, নিট বর্তমান মূল্য। 4, আন্ত আয় হার বা অভ্যন্তরীণ আয়ের হার। একটু দ্রুত লিখো। মূলধন বাজেটিং এর পদ্ধতি 4টি, এটা লিখে রাখো, তোমরা 4টি পড়ো। হ্যাঁ, গড় মুনাফার হার বা গড় আয়ের হার, যেটাকে আমি সংক্ষেপে দেখো ARR লিখে রেখেছি, এভারেজ রেট অফ রিটার্ন। পরিশোধ সময় বা পেব্যাক পিরিয়ড বা পরিশোধ কাল। নিট বর্তমান মূল্য বা নেট প্রেজেন্ট ভ্যালু, NPV। আর একটা হচ্ছে আন্ত আয় হার বা অভ্যন্তরীণ আয়ের হার, যেটাকে বলা হচ্ছে IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তোমরা কি লিখেছ? জি স্যার। কি কি লিখেছ বলো তো? গড় আয়ের হার, পরিশোধের সময়, বর্তমান মূল্য, আন্ত আয় হার। এখন যদি তাহলে তোমাদেরকে প্রশ্ন করি, মূলধন বাজেটিং এর কৌশল কয়টি, তাহলে কি বলবা? 4টি। 4টি। তো এই কৌশলগুলো অবলম্বন করে তোমার দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে একটি কোম্পানি বা কোম্পানি আর্থিক ব্যবস্থাপক প্রকল্পগুলোকে মূল্যায়ন করেন।
এখন এখানে যে 4টি কৌশল আছে, 4টি কৌশলই গ্রহণযোগ্য। এর মধ্যে গড় আয়ের হার এবং পরিশোধকাল এই দুইটা পদ্ধতিকে সনাতন পদ্ধতি বলা হয়। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে তারপর যেটা আছে নিট বর্তমান মূল্য। অধিকাংশ কোম্পানি এই নিট বর্তমান মূল্য বা এনপিভি ব্যবহার করে প্রকল্পগুলো মূল্যায়ন করে। সরকারি বেসরকারি যে কোনো খাতে যখন বড় ধরনের কোনো প্রকল্পে বিনিয়োগ করা হয় তখন এই নিট বর্তমান মূল্য বা আন্ত আয়ের হার বা পরিশোধকাল বা গড় আয়ের হার এই ধরনের কৌশলগুলো অবলম্বন করে প্রকল্পগুলো মূল্যায়ন করে তারপর বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পদ্মা সেতু আমাদের দেশের জন্য একটি বড় প্রকল্প। এই পদ্মা সেতু করা হবে কিনা, করলে সেটা থেকে যে বেনিফিট পাওয়া যাবে সেটা দেশের মানুষের জন্য উপকার হবে কিনা, এবং যে পরিমাণ টাকা খরচ হবে পদ্মা সেতু করতে তার চেয়ে বেশি বেনিফিটেড হওয়া যাবে কিনা, এই বিষয়গুলো কিন্তু মূলধন বাজেটিং এর মাধ্যম বা মূলধন বাজেটগুলো প্রয়োগ করে জানার চেষ্টা করা হয়েছে। তোমরা যে দেখো তোমাদের এই আমাদের কাছাকাছি কোনাবাড়িতে একটি ফ্লাইওভার হয়েছে। হ্যাঁ, আরাফাত কিছু বলবা? ইয়াসিন আরাফাত। জি স্যার। হ্যাঁ বলো। কার ফ্যামিলিতে যেন বেশি চিল্লাচিল্লি করতেছে, একটু মিউট করতে বলেন স্যার। হ্যাঁ, ওই যে অনিন্দ সরকার মনে হয় ওর এখানে, বা যার এখানে আনন্দ সরকার, তোমরা একটু প্লিজ, এটা একটা ক্লাস হচ্ছে তাই না, তোমরা আশেপাশের পরিবেশটা তোমাদের নিয়ন্ত্রণে রাখবা, যে রুমে ক্লাস করবা যেন আশেপাশে কেউ না থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যেটা বলেছিলাম যে তোমাদের পাশে দেখো কোনাবাড়ি একটা ফ্লাইওভার হয়েছে তাই না, আবার সবিপুরে হচ্ছে, চন্দ্রাতে হয়েছে। এগুলো কিন্তু একটি বড় ধরনের প্রকল্প, এগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য তাই না। একটা ফ্লাইওভার কি 1 মাস বা 1 বছরের জন্য করা হয়েছে না দীর্ঘমেয়াদে? দীর্ঘমেয়াদে। দীর্ঘমেয়াদে। এটা দীর্ঘমেয়াদে যে প্রকল্পগুলো করা হয় প্রত্যেকটি প্রকল্পের আগে মূলধন বাজেটিং করা হয়। হ্যাঁ, রাস্তা নির্মাণ করা হয় সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী, একটা ব্রিজ নির্মাণ করা হয় সেটাও দীর্ঘমেয়াদী। হ্যাঁ, ঠিক আছে। তো দীর্ঘমেয়াদে কাজগুলো করার ক্ষেত্রে মূলধন বাজেটিং করা হয়। তো আরো আলোচনা করা যেত কিন্তু সময় যেহেতু কম, আমি পরের আলোচনা যাই। তাহলে আমরা তহবিল সংগ্রহ করলাম, মূলধন বাজেটিং করলাম, আর্থিক ব্যবস্থার কার্যাবলী। তারপর একটা কি ছিল? স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তো স্বল্পমেয়াদী মানে কি আমরা জানি না, যে 1 বছর বা তার চেয়ে কম মেয়াদের হলে সেটা হয় স্বল্পমেয়াদী, তাই তো। 1 থেকে 5 সেটা হচ্ছে মধ্যমেয়াদী, আর 5 বছর বা তার ঊর্ধ্বে হলে কি হয়? দীর্ঘমেয়াদী। গুড। তো দেখো বলেছে যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুত পণ্য, প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকেই বোঝায়। যদি প্রশ্ন হয় যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, তাহলে এটা লিখতে হবে তাই না। একটু লিখে ফেলো খাতায়, খাতার মধ্যে লিখে ফেলো। লিখা হয়েছে? কি লিখেছো? আচ্ছা লিখো। হয়েছে স্যার। কি লিখেছো বলো, নুসরাত বলো। স্বল্পমেয়াদী ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুত পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি ব্যবস্থাপনাকে বোঝায়। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে, তাই তো, স্ক্রিনে তো আছে যেখান থেকে বলে ফেলছো, যাই হোক। তো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুত পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি ব্যবস্থাপনাকেই বোঝায়। তার মানে যেই সম্পদগুলো বা যেই দায়গুলো 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য। আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে মজুত পণ্য মানে হচ্ছে যে কাঁচা মাল, আংশিক প্রস্তুত পণ্য এবং পরিপূর্ণ প্রস্তুত পণ্য, এই 3টার সমন্বয়ে মজুত পণ্য হয়। এবং তোমরা সহজে যদি বুঝতে চাও যে গুডাউন বলতে একটা শব্দ আছে না, গুডাউন। হ্যাঁ, ওই যে একটা মুদির দোকানদার, সেও কিন্তু কিছু পণ্য ডিসপ্লেতে রাখে, আবার কিছু পণ্য তার গুডাউনে রাখে, তাই না। দোকানটা তো সামনে একটু ছোট জায়গা থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় সামনের দিকে সে খুব বড় দোকান নিতে চায়, তাহলে অনেক বেশি ভাড়া পরিশোধ করতে হয়, যার কারণে তারা কিন্তু ছোট দোকান নেয়, সামনের দিক দিয়ে ডিসপ্লেতে অল্প পণ্য রাখে এবং অধিকাংশ পণ্যগুলি তার পিছনের দিকে গোডাউনে বা অন্য কোনো জায়গায় সংরক্ষণ করে। এগুলো হচ্ছে মজুত পণ্য, মজুত করে রেখে দিয়েছে। এই যে দেখুন হঠাৎ করে এখন পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, কি বলে যে পেঁয়াজ মজুত করে রেখে দিয়েছি, আড়তদাররা পেঁয়াজ
মজুদ করে রেখে দিয়েছে, এরকম বলে না? মজুদ করা মানে সংরক্ষণ করে রেখে দেওয়া। এখন মজুদ পণ্য বলতে কি কি বলা হচ্ছে? মজুদ পণ্য হচ্ছে যে কাঁচামাল, আংশিক প্রস্তুত পণ্য এবং পরিপূর্ণ প্রস্তুত পণ্য, এগুলোকে মজুদ পণ্য বলা হচ্ছে। এবং ওই যে মজুদ পণ্যের ক্ষেত্রে কাঁচামাল কি বলছিলাম? উৎপাদনের উপকরণ, তাই না? মনে আছে কিনা? উৎপাদনের উপকরণকে কাঁচামাল বলা হয়। স্যার দেখেন যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা এটা একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, আর্থিক ব্যবস্থাপক এই কাজটি যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হওয়ার চেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নগদ অর্থ, প্রতিষ্ঠানের নগদ অর্থ সংরক্ষণ করতে হয়। তোমার নিত্য নৈমিত্তিক কিছু খরচ আছে, তোমার প্রতিষ্ঠানে কিছু আপ্যায়ন খরচ আছে, তোমার প্রতিষ্ঠানে কিছু চলতি ব্যয় আছে, বিদ্যুৎ বিল দিতে হয়, টেলিফোন বিল দিতে হয়, শ্রমিকের মজুরি দিতে হয়, এগুলোর জন্য কিন্তু তোমার নগদ টাকা সংরক্ষণ করতে হয়। কারণ সেক্ষেত্রে তুমি যদি অতিরিক্ত পরিমাণ নগদ টাকা সংগ্রহ করো, সেটা প্রতিষ্ঠানের জন্য আবার লাভজনক না হয়ে ক্ষতিকারক হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে টাকাগুলো তোমার এখানে অলস পড়ে থাকবে। এই জন্য যতটুকু দরকার ততটুকু সংরক্ষণ করতে হবে। অতিরিক্ত মজুদ পণ্য যদি সংরক্ষণ করো সেটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অতিরিক্ত মজুদ পণ্য সংরক্ষণ করলে তোমার ধরো এক মাসে দরকার হচ্ছে 200 বস্তা চাল, তুমি মুদির দোকানদার, তুমি 500 বস্তা চাল সংরক্ষণ করলা, তাহলে দেখা গেল কি যে টাকাগুলো, অতিরিক্ত টাকাগুলো এখানে আটকে থাকলো। যেখানে তোমার 100 বস্তা বা 200 বস্তা চাল কিনলে হয়তো তুমি 500 বস্তা চাল কিনে রেখে দিলা, অতিরিক্ত মজুদ পণ্য সংরক্ষণ করলা, সেক্ষেত্রে টাকাগুলো এখানে আটকে থাকলো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তুমি চালগুলো কিনে রাখলা 2500 টাকা বস্তা, কিন্তু কিছুদিন পরে আবার চালের মূল্য কমে গিয়ে 2200 টাকা হয়ে গেল, তাহলে এক্ষেত্রে কিন্তু তুমি ক্ষতির সম্মুখীন হলা। আবার মজুদ পণ্যগুলো সংরক্ষণ করার জন্য গুডাউনের বা গুদামের কিছু খরচ আছে, এগুলো অতিরিক্ত হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রাপ্য বিল ব্যবস্থাপনা, প্রাপ্য বিল কি? তোমার কাছ থেকে কেউ যখন ধারে পণ্য ক্রয় করে, তাই তো? জি স্যার। হ্যাঁ, তখন তার কাছ থেকে যে বিলটা, হ্যাঁ, যে বাকির বিপক্ষে যে একটা কাগজ দেয় সেটা হচ্ছে প্রাপ্য বিল। তুমি যখন তার কাছ থেকে পাবা সেটা হবে প্রাপ্য বিল, আর তোমার কাছ থেকে যখন কেউ পায় সেটা হচ্ছে প্রদেয় বিল। মানে প্রাপ্য বিল ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ কাজ। কি ধরনের? তোমার কাছ থেকে আমি বাকিতে পণ্য ক্রয় করলাম, ক্রয় করার পর আমি বললাম যে আমি আপনাকে আগামী মাসে টাকাটা দিয়ে দিব। এখন আমি টাকা দিতে ভুলে যেতে পারি, সেক্ষেত্রে তোমার দায়িত্ব হবে আমাকে মনে করে দেওয়া। হ্যাঁ, এক্ষেত্রে এরকম যারা তোমার দেনাদার আছে, যাদের কাছ থেকে তুমি টাকা পাবে, একটা তালিকা করে তাদেরকে রিমাইন্ডার দেওয়া যে ভাই আপনার কাছ থেকে আমি টাকাটা পাইতাম, এই মাসের মধ্যে টাকাটা পরিশোধ করে দিও, বা এই মাসের মধ্যে আপনি টাকাটা পরিশোধ করার কথা। রিমাইন্ডার দিলে সে করবে কি, টাকাটা তোমাকে পরিশোধ করে দিবে। এই কাজগুলো করতে হবে। প্রদেয় বিলের ক্ষেত্রে তুমি হয়তো কারো কাছ থেকে ধারে ক্রয় করেছো, সেই ক্ষেত্রে তাকে তোমার টাকাটা পরিশোধ করতে হবে। এটা কিন্তু আগে থেকে পরিকল্পনা করতে হবে যে মিস্টার এক্স আমার কাছ থেকে টাকা পাবে, তার টাকাটা সময় মতো পরিশোধ করতে হবে। তো এই যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে দেখো, টাকাগুলো সংগ্রহ করার পর আর্থিক ব্যবস্থাপক যখন প্রতিষ্ঠানের জন্য টাকা সংগ্রহ করবে সেটা হয়ে যাবে তহবিল সংগ্রহ। আর তহবিল সংগ্রহ করার পর যখন টাকাগুলো দীর্ঘমেয়াদী কোনো খাতে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগগুলো মূল্যায়ন করবে, সেটা হচ্ছে মূলধন বাজেটিং। এবং সেটা যদি কোনো চলতি খাতে বিনিয়োগ করে তাহলে সেটা হয়ে যাবে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। দেখা বলেছে দৈনন্দিন কর্মকাণ্ড, ব্যবসায়ের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনকে স্বল্পমেয়াদী বা চলতি মূলধন বলা হয়। খেয়াল করো কি বলা হচ্ছে, যে ব্যবসায়ীর দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনকে স্বল্পমেয়াদী বা চলতি মূলধন বলা হয়। খেয়াল করছো কিনা? চলতি মূলধন দুইটা উপাদানের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে চলতি দায়। তাহলে চলতি মূলধনের উপাদান কয়টি? দুইটি। দুইটি। কি কি? চলতি সম্পদ, চলতি দায়। চলতি দায়। হ্যাঁ, ওকে। চলতি সম্পদ, চলতি দায়, যার মেয়াদ 1 বছর বা তার চেয়ে কম। তো আর্থিক ব্যবস্থাপককে এমন ভাবে চলতি সম্পদে বিনিয়োগ করতে হবে যেন প্রতিষ্ঠান তারল্য সমস্যায় না পড়ে। খেয়াল করো যে চলতি সম্পদে তোমাকে এমন ভাবে বিনিয়োগ করতে হবে যেন তারল্য সমস্যায় না পড়ে। তারল্য মানে কি? তারল্য হচ্ছে নগদ বা নগদ সমতুল্য সম্পত্তিকে তারল্য বলা হয়। হ্যাঁ, নগদ অর্থ, এটা একটা তারল্য, তাই তো? মজুদ পণ্য তারল্য মানে নগদ বা নগদ সমতুল্য সম্পত্তি, মানে নগদ অথবা নগদের মতোই চাইলে সহজে সেটাকে নগদে রূপান্তর করা যায়। তো চলতি সম্পদে বিনিয়োগ করলে যেটা হয় যে তুমি যদি অতিরিক্ত বিনিয়োগ করো তাহলে প্রতিষ্ঠানের তারল্য সংকট হবে না। আবার অতিরিক্ত বিনিয়োগ যখন চলতি সম্পদে করবা সেক্ষেত্রে প্রতিষ্ঠানের তারল্য সমস্যা হয়তো পড়বা না। কিন্তু যদি চলতি সম্পদে বিনিয়োগ না করে সেটা স্থায়ী সম্পদে বিনিয়োগ করো,
হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আবার হঠাৎ করে টাকার দরকার হলে সেটা কিন্তু তুমি টাকাটা ম্যানেজ করতে পারবে না। একটু খেয়াল করো যে চলতি সম্পদে বিনিয়োগ প্রতিষ্ঠানের মুনাফালব্ধতা ও তারল্যকে প্রভাবিত করে। তুমি যদি কম পরিমাণ টাকা চলতি সম্পদে বিনিয়োগ করো তাহলে প্রতিষ্ঠানের তারল্য কম থাকবে, ঠিক আছে? প্রতিষ্ঠানের তারল্য কম থাকবে কিন্তু প্রতিষ্ঠানের মুনাফা বাড়বে। কারণ হাতে মনে করো টাকা রেখে দিয়েছো, একটু খেয়াল করো একটু সহজভাবে, যে তোমার হাতে 10,000 টাকা রেখে দিল আজকের জন্য সংরক্ষণ করলাম, তাহলে এই 10,000 টাকা তোমার হাতে থাকলো, তারল্য থাকলো 10,000 টাকা, কিন্তু এই 10,000 টাকা থাকাতে তুমি 10,000 টাকার পণ্য ক্রয় করে আনতে পারলা না। তুমি 10,000 টাকা দিতে চার বস্তা চাল কিনে নিয়ে আসতে পারতা, 2,500 টাকা বস্তা যদি হয় তাহলে 4 বস্তা চাল কিনে নিয়ে আসতে পারতা। তুমি যদি 10,000 টাকা দিয়ে চার বস্তা চাল কিনে নিয়ে আসো, এটা বিক্রয় করে তোমার হয়তো 200 টাকা লাভ হইতো, মুনাফা হইতো। তুমি করলা কি, চাল না কিনে 10,000 টাকা তুমি রেখে দিলা, তাহলে তোমার হাতে তারল্যটা বেশি থাকলো, তাহলে 200 টাকা মুনাফা কি হলো? কমে গেল। কমে গেল। খেয়াল করো, তুমি চাল কিনে নিয়ে আসলে 200 টাকা মুনাফা হইতো, তুমি করলে কি হাতে অতিরিক্ত তার টাকা রেখে দিলা, 10,000 টাকা হাতে রেখে দিলা চাল কিনলা না, তাহলে কিন্তু মুনাফাটা হলো না। এখন তুমি যে চিন্তা করে 10,000 টাকা হাতে রাখছিলা যে আজকে আমার শ্রমিকের মজুরি দিতে হবে বা আমার আপ্যায়ন খরচ হবে, আনুষঙ্গিক খরচ টরচ হবে, কিন্তু দেখা গেল যে আজকে তোমার খরচ হয়েছে মাত্র 5,000 টাকা। তাহলে 5,000 টাকা খরচ হয়েছে আর বাকি 5,000 টাকা অযথা তোমার হাতে পড়ে থাকলো। তো তুমি যদি আগে থেকে হিসাব করতে পারতা যে কি আমার 5,000 টাকা খরচ হবে, তাহলে সেক্ষেত্রে 5,000 টাকা রেখে আর বাকি 5,000 টাকা দিয়ে 2 বস্তা চাল যদি কিনে নিয়ে আসতে, তাহলে ওই জায়গায় 100 টাকা মুনাফা করতে পারতা। আবার ওইদিকে 5,000 টাকা যেটা তোমার দরকার সেটা তোমার হাতে থাকতো। এই জন্য আগে থেকে আর্থিক ব্যবস্থাপকে এই ধরনের সঠিক সিদ্ধান্ত নিতে হয় যে কি পরিমাণ টাকা তোমার হাতে রাখতে হবে। হ্যাঁ, যেমন হাতে রাখলে যেটা হবে যে তুমি তোমার কাজগুলো, দৈনন্দিন কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। আচ্ছা, তাহলে চলতি মূলধনের উপাদান কয়টি? 2টি। একটা কি চলতি সম্পদ, একটা হচ্ছে চলতি দুইটি। দায়। দায়। চলতি সম্পদ ব্যবস্থা কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে চলতি ব্যঞ্জনে কি পরিমাণ নগদ অর্থ হাতে রাখা উচিত সেটা আগে থেকে বিবেচনা করতে হবে, কি পরিমাণ মজুত পণ্য সংরক্ষণ করতে হবে সেটাও বিবেচনা করতে হবে, এবং কি পরিমাণ পণ্য বাকিতে বিক্রয় করতে হবে এবং কিভাবে আদায় করতে হবে। তোমরা জানো যে বর্তমান বাজার হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার, তোমাকে কাস্টমার ধরে রাখতে হবে। হ্যাঁ, কাস্টমার ধরে রাখার জন্য অনেক কিন্তু পণ্য বাকিতে বিক্রয় করতে হয়। তো সেক্ষেত্রে বাকিতে বিক্রয় করাটা খারাপ না, কিন্তু বিক্রয় করার টাকাটা কিন্তু আদায় করতে হবে। হ্যাঁ, সেই জন্য তোমার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো দেখো যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ কাজ, বলা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, আরেক পাশে দেখা হচ্ছে অর্থ সংস্থান সিদ্ধান্ত। যে চলতি সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে তোমাকে অবশ্যই চলতি দায় মানে চলতি বা স্বল্পমেয়াদী উৎস থেকে টাকা সংগ্রহ করতে হবে, এবং স্থায়ী সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী তহবিল থেকে টাকা সংগ্রহ করতে হবে। বুঝা গেছে কি? চলতি সম্পদে বিনিয়োগের জন্য স্বল্পমেয়াদী উৎস বা চলতি দায় স্বল্পমেয়াদী সংগ্রহ করতে হবে, আর স্থায়ী সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী উৎস বা স্থায়ী উৎস থেকে টাকা সংগ্রহ করতে হবে। তা আমরা এই যে চলতি সম্পদ জানি, নগদ তহবিল, সম্পদ চলতি সম্পদ, মজুত পণ্য চলতি সম্পদ, প্রাপ্য বিল বা দেনাদার চলতি সম্পদ, তাই না? হাতে নগদ যেটা বললাম, ব্যাংক জমা চলতি সম্পদ, ব্যাংক জমা, অগ্রিম খরচ কি হবে? চলতি সম্পদ। তো সর্বশেষ যেটা দেখো বলা হচ্ছে তহবিলের বন্টন বা মুনাফা বন্টন। তহবিলের বন্টন বা মুনাফা বন্টন। তো তহবিলের বন্টন বা মুনাফা বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকে বোঝায়। এই লাইনটা একটু লিখে নাও, তহবিলের বন্টন বলতে কি বোঝায়? লেখা বোঝা যাচ্ছে? স্যার। জি স্যার। একটু লিখে নাও। তাহলে বলিও। লেখাগুলো তো স্পষ্ট, তাই না? জি স্যার। জি স্যার। ধন্যবাদ। লেখা হয়েছে স্যার? না স্যার, লিখতেছি। ওকে।
ওকে স্যার। একটু খেয়াল করা যায় তহবিলের বন্টন অবলিক মুনাফা বন্টন, আমি দেখো একটু অবলিক দিয়ে লিখেছি, তার মানে অনেকে এটাকে মুনাফা বন্টনও বলে। হ্যাঁ, তহবিলের বন্টন বা মুনাফা বন্টন একই জিনিস। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকেই বোঝায়। তুমি টাকাগুলো সংগ্রহ করার পর যখন বিনিয়োগ করেছো, সেটা মূলধন বাজেটিং মতো দীর্ঘমেয়াদী খাতে বিনিয়োগ করতে পারো, অথবা স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারো। করার পর যে মুনাফা হবে, মুনাফা থেকে শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করতে হবে। ঋণদাতা যারা তুমি যাদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করছো তাদেরকে দিতে হবে, এবং সরকারকে কর প্রদান করতে হবে। এই কাজগুলোকে মূলত তহবিলের বন্টন বলা হয়, মনে থাকবে। তো এই ক্ষেত্রে দেখো তহবিলের বন্টন বা মুনাফা বন্টন হচ্ছে অর্জিত মুনাফা থেকে। অনেক ক্ষেত্রে তোমরা এটা ভুল করো, যে হয়তো এরকম যে সংগৃহীত তহবিল দিয়ে তুমি মেশিন ক্রয় করলা বা কর্মচারীর বেতন প্রদান করলা। অনেকে হয়তো এটা ভাবতে পারে যে আমার তহবিল, যেহেতু আমি মেশিন মানে সংগৃহীত তহবিল মানে তহবিল সংগ্রহ করলাম, করার পর কিছু টাকা মেশিন ক্রয়ের জন্য দিলাম, আবার কিছু টাকা কর্মচারীর বেতন প্রদান করলাম, তাহলে এটা তহবিলের বন্টন হবে না। তহবিলের বন্টনটা হবে মুনাফা থেকে যে কাজটা করবা, তোমার নিজের ব্যবসায় যে অর্জিত মুনাফা, সেই অর্জিত মুনাফা থেকে যে কাজ করবা, লভ্যাংশ প্রদান করলা, ঋণদাতাকে সুদ প্রদান করলা, বা ঋণদাতার আসল টাকা পরিশোধ করলা, সরকারকে কর প্রদান করলে, এই কাজগুলোকে বলা হচ্ছে তহবিলের বন্টন। তহবিল বন্টনের ক্ষেত্রে যে কাজগুলো করতে হয়, শেয়ার হোল্ডারদেরকে তোমার উপযুক্ত লভ্যাংশ প্রদান করতে হয়। কারণ কি, যে ক্ষেত্রে লভ্যাংশের সাথে কিন্তু শেয়ার হোল্ডারদের সন্তুষ্টি জড়িত। তুমি যদি তাদের আশা বা প্রত্যাশা পূরণ করতে না পারো, তাহলে কোম্পানির প্রতি কিন্তু তাদের আস্থা নষ্ট হয়ে যাবে, তারা তোমার প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয় করে দেবে। এখন তুমি অর্জিত সব টাকাটাই কিন্তু তাদেরকে লভ্যাংশ হিসেবে প্রদান করবে না, কিছু টাকা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রেখে দিবে। ঠিক আছে, তাহলে যেটাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হয় সেটাকে বলা হচ্ছে সংরক্ষিত মুনাফা, আর যেটা শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করে তাকে বলা হচ্ছে লভ্যাংশ। হ্যাঁ, তারপর বন্ড হোল্ডার বা পাওনাদার যারা, তাদেরকে তোমার সুদ প্রদান করতে হবে। তারা যদি তুমি তাদেরকে যদি নির্দিষ্ট সময় সুদ প্রদান না করো, তারা কিন্তু তোমার বিপক্ষে প্রয়োজনে মামলা পর্যন্ত করতে পারবে, তাই না? তারপর সরকারকে তোমার অর্জিত মুনাফা হতে কর প্রদান করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগ থেকে যে আয় করে, সেই আয় থেকে একটা অংশ সরকারকে কর প্রদান করতে হয়। বুঝে গেছে কি? তাহলে দেখো তহবিলের বন্টনের মধ্যে কি কাজ করতেছো, শেয়ার মালিকদেরকে লভ্যাংশ প্রদান করতেছো, আবার কিছু টাকা মুনাফা থেকে সংরক্ষিত তহবিল হিসাবে সংরক্ষণ করছো, যারা তোমার পাওনাদার তাদেরকে সুদ প্রদান করছো, সরকারকে কর প্রদান করছো। এই কাজগুলো হচ্ছে তহবিল বন্টনের কাজ। আমি যদি সহজভাবে তোমাদেরকে বলতে চাই, যেহেতু তোমাদের সাধারণ সৃজনশীল প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্ন হচ্ছে একটি গল্প দেওয়া থাকে, যে গল্প থেকে তোমাদের উত্তরগুলো বের করে বা ধারণা থেকে তোমাদের সঠিক উত্তরটি খুঁজে বের করতে হয়। তাহলে সহজভাবে যদি বলি যে তহবিল সংগ্রহ, যখন দেখবা যে প্রতিষ্ঠানে কোনোভাবে টাকা আসতেছে, সেটা শেয়ার বিক্রয় করে হতে পারে, বন্ড বিক্রয় করে হতে পারে। হ্যাঁ, শেয়ার বিক্রয় করে, বন্ড বিক্রয় করে, ব্যাংক থেকে ঋণ নিয়ে, হ্যাঁ, এই ধরনের যে কোনো ভাবে প্রতিষ্ঠানে টাকা আসছে, তাহলে সেটা হবে তহবিল সংগ্রহ। তারপরে এসে যখন দেখবা যে টাকাগুলো বিনিয়োগ করা হচ্ছে, যদি দেখো টাকাগুলো দীর্ঘমেয়াদী খাতে বিনিয়োগ বা খরচ করা হচ্ছে, তাহলে সেটাকে বলে মূলধন বাজেটিং। আর যদি সেটা স্বল্পমেয়াদী কোনো খাতে বিনিয়োগ করা হচ্ছে, সেটাকে বলা স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তাহলে তিনটা কাজ। আর সর্বশেষ তহবিলের বন্টন। তহবিলের বন্টন দেখবো যে মুনাফা হওয়ার পর যে কাজগুলো করছো, সেগুলো চলে যাবে হচ্ছে তহবিলের বন্টন বা মুনাফা বন্টনের ক্ষেত্রে। এক্ষেত্রে তিনটা বেসিক জিনিস, একটা হচ্ছে শেয়ার হোল্ডার থেকে লভ্যাংশ, পাওনাদারকে সুদ এবং তাদের আসল টাকা, এবং সরকারকে কর। এই কাজগুলো হচ্ছে তহবিলের বন্টন বা মুনাফা বন্টন। আমরা কিছু প্রশ্ন করি এবং উত্তর দিই, তাহলে আমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। একটু দেখো, আমি যদি বলি, এখন তো একটা প্রশ্ন আছে যে চলতি ব্যয় নির্বাহনের জন্য কোন ধরনের উৎস হতে মূলধন সংগ্রহ করা হয়, বলতে পারবা? স্বল্পমেয়াদী। দেখি আমাদের এখানে সঠিক উত্তর রাইট, স্বল্পমেয়াদী উৎস থেকে। চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয়। 2 নম্বর, কি ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মূলধন বাজেটিং করা হয়? কি হবে? দীর্ঘমেয়াদী। মধ্যমেয়াদী। দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী।
হ্যাঁ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মূলধন বাজেটিং করা হয়। মুনাফার শেয়ার হোল্ডার বা মালিকদের মাঝে বন্টন করা হয় তাকে কি বলে? তহবিল বন্টন। লভ্যাংশ। কাজ, কিন্তু তাকে কি বলে? লভ্যাংশ। লভ্যাংশ বলে। গুড। মুনাফার যে বা মালিকদের মধ্যে বন্টন করে তাকে বলা হয় লভ্যাংশ। উত্তর সঠিক হয়েছে। তারপরে দেখো, স্কয়ার লিমিটেড 100 কোটি টাকার শেয়ার ইস্যু করেছে, এটা অর্থায়নের কোন কাজের অন্তর্ভুক্ত বলো তো? স্যার দীর্ঘমেয়াদী। কাজ একটু খেয়াল করো, এখানে 4টা কাজ, হয় তহবিল সংগ্রহ হবে, নয় মূলধন বাজেটিং হবে, নয় স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা হবে, নতুবা তহবিলের বন্টন বা মুনাফা বন্টন হবে। এখানে বলছে 100 কোটি টাকার শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রয় করেছে। তো শেয়ার বিক্রয় করলে কি প্রতিষ্ঠানে টাকা আসে না যায়? তহবিল সংগ্রহ। তহবিল সংগ্রহ। ভেরি গুড। কে বলেছো তহবিল সংগ্রহ? সঠিক উত্তর। আমি কি বলেছিলাম যে প্রতিষ্ঠানে যদি টাকা আসে তাহলে সেটা হবে তহবিল সংগ্রহ। এখন উদ্দীপকে যদি এরকম বলে যে স্কয়ার লিমিটেড 100 কোটি টাকার শেয়ার বিক্রয় করেছে, তাহলে এটা কোন কাজ? তহবিল সংগ্রহ। কি মানে হচ্ছে বিক্রয়, ইস্যু করেছে মানে বিক্রয় করেছে। 2 নাম্বার দেখো, যমুনা লিমিটেড 10 কোটি টাকা লভ্যাংশ প্রদান করেছে, এটা কোন কাজ? স্যার মুনাফা বন্টন। মুনাফা বন্টন। লভ্যাংশ প্রদান করেছে, রাইট। এটা হচ্ছে মুনাফা বন্টন বা তহবিলের বন্টন। লভ্যাংশটা কখন প্রদান করে, কিভাবে প্রদান করে? যখন মুনাফা হয়, মুনাফা থেকে লভ্যাংশ প্রদান করা হয়, তাহলে এটা হচ্ছে তহবিলের বন্টন বা মুনাফা বন্টন। অন্য কেউ উত্তর দেও না কেন? 2-4 জন উত্তর দিচ্ছে। রাতুল দেখো, অনন্ত লিমিটেড 1 কোটি টাকা নগদ অর্থ হাতে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা অর্থায়নের কোন কাজ বলো তো? স্যার তহবিল সংগ্রহ। সংগ্রহ। বিনিয়োগ না, তহবিল সংগ্রহ না। আচ্ছা একটু খেয়াল করো, হাতে নগদ, নগদ অর্থ হাতে রাখবে, হাতে নগদ, এটা কি চলতি সম্পদ না স্থায়ী সম্পদ? স্যার চলতি সম্পদ। চলতি সম্পদ। অনেকে বলেছে তহবিল সংগ্রহ। তহবিল সংগ্রহ কি বলছিলাম যে বিভিন্ন খাত থেকে প্রতিষ্ঠানে টাকা আসাটাকে বলতে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। রাইট, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমি একটু ব্যাখ্যাটা দেই যে অনেকে ভুল উত্তর দিয়েছে, বলছো তহবিল সংগ্রহ। তহবিল সংগ্রহ যদি প্রতিষ্ঠানে টাকা আসে তাহলে সেটা হবে তহবিল সংগ্রহ। আর এখানে যেটা করা হচ্ছে দেখো, 1 কোটি টাকা, টাকার পরিমাণ কিন্তু অনেক। এখন টাকার মোট চিন্তা করে অনেকে হয়তো বলতে যে সেটা দীর্ঘমেয়াদী, না, টাকার পরিমাণ না, যে টাকা, হাতে টাকা, নগদ টাকা হাতে থাকবে, তাহলে এটা কি হবে? চলতি সম্পদ। হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, হ্যাঁ, এগুলো চলতি সম্পদ। পদেয় বিল চলতি দায়, তাই না? বকেয়া খরচ চলতি দায়, হ্যাঁ, দেনাদার চলতি সম্পদ, পাওনাদার চলতি দায়। তো চলতি সম্পদ, চলতি দায়, এই কাজগুলো যদি হয় তাহলে কই যাবে? স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। বুঝতে পেরেছো কি? উদ্দীপক বলা থাকবে। আমি একটু পরে একটা উদ্দীপক দেখবো। নীলাচল ট্রেডার্স 1 লক্ষ টাকা চলতি সম্পদে বিনিয়োগ করেছে, এটা অর্থায়নের কোন কাজ? স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ। চলতি সম্পদে বিনিয়োগ করছে, তেমন এটা স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তারপর যমুনা 2 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে, এটা কি হবে? দীর্ঘমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। এটার কি নাম বলেছি? দীর্ঘমেয়াদী বলেছি মূলধন বাজেটিং। দীর্ঘমেয়াদী কোনো কাজ, টাকার পরিমাণ দেখো মাত্র 2 লক্ষ টাকা। এর আগে ছিল 1 কোটি টাকা হাতে রাখছে, সেটাকে আমরা বলছি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, কারণ নগদ টাকা হাতে রেখেছে। আর এখানে একটা মেশিন ক্রয় করেছে, টাকা মাত্র 2 লক্ষ, কিন্তু মেশিন যেহেতু দীর্ঘমেয়াদী, তাহলে সেটা কি হবে? মূলধন বাজেটিং সিদ্ধান্ত। তারপরে দেখো, রফিকেন ব্রাদার্স আধুনিকরণের জন্য 2 কোটি টাকা ব্যয় করেছে, এটা কোন কাজ হবে? আধুনিকীকরণ, এটা কি অল্প সময় না দীর্ঘমেয়াদের? দীর্ঘমেয়াদী স্যার মূলধন বাজেটিং সিদ্ধান্ত। এটা হবে মূলধন বাজেটিং, এটা দীর্ঘমেয়াদী। ঠিক আছে, ওকে। আরো আছে কিন্তু তোমাদের সময় আছে মাত্র আর 1 মিনিট, যার কারণে আমরা শেষ করতে হচ্ছে। একটা তোমাদের কিছু হোমওয়ার্ক দিই, একটু খেয়াল করো। এখানে তহবিল সংগ্রহ কাকে বলে, মূলধন বাজেটিং কাকে বলে, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে, তারপর হচ্ছে তহবিল বন্টন কাকে বলে, এগুলো মুখস্থ করতে হবে। পাশাপাশি যেমন আমি বলেছি চলতি মূলধন কাকে বলে, চলতি মূলধনের উপাদান কি, হ্যাঁ, এই জিনিসগুলো বলেছি না, এগুলো মুখস্থ করতে হবে। তোমাদের বইয়ের 11 এবং 12 নাম্বার পৃষ্ঠায়
11 এবং 12 নম্বর পৃষ্ঠায় এই সম্পর্কে আলোচনা করা আছে, তোমরা এখান থেকে দেখবে। আর বইয়ের মধ্যে কতগুলো সৃজনশীল আছে এর উপরে, এগুলো একটু দেখবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই টপিকস এর উপরে আমাকে করবে, বুঝতে পেরেছো? তো তোমরা ভালো থেকো, দোয়া করবে ইনশাআল্লাহ, আর সাবধানে থেকো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।